ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। তোমরা যারা এসএলএসটি 11-12 ইন্টারভিউতে ডাক পেতে চলেছো প্রত্যেককেই অভিনন্দন রইল। তো তোমাদের এই রিলেটেড আমি বেশ কতগুলো কথা বলছি যেটা প্রত্যেকেরই কিন্তু কাজে লাগবে। তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো তাদের মধ্যে এখন সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমি কি ডাক পাবো কি পাবো না, আমার স্কোর 55, আমি কি ডাক পাবো কি পাবো না। তো এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য আমি কিন্তু কিছু কথা তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। যেহেতু এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার থাকছে 10 নম্বর, সেটা যদি 12 তারিখের রায়ে বলে দেয় যে এক্সপিরিয়েন্সের 10 নম্বরটা ইন্টারভিউ ঠিক পরে যোগ হবে, সেক্ষেত্রে কিন্তু খেলা উল্টে যাবে। সেই ক্ষেত্রে দেখবে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের সংখ্যায় সবচেয়ে বেশি উপস্থিত হবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে, এবং ইন সার্ভিস যারা আছে তারা কিন্তু অনেক কম সংখ্যাতে কিন্তু ইন্টারভিউতে পৌঁছাতে পারবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যারা ইন সার্ভিস যারা ইন্টারভিউতে পৌঁছাবে তাদের যদি ওই 10 নম্বরটা যোগ হয়ে যায় তাহলে তো তাদের চাকরি কনফার্ম হবেই। বাট ফ্রেশার যারা ক্যান্ডিডেট তাদেরও কিন্তু অসংখ্য সংখ্যায় চাকরি পাওয়ার সম্ভাবনাটা থাকবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলবো যাদের স্কোর 50-এর বেশি আছে, ফ্রেশার ক্যান্ডিডেট 51, 52, 53, 54, সে জেনারেল ক্যাটাগরি হোক, এসসি এসটি ওবিসি যাই হোক না কেন, অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশনটা শুরু করে দাও। 11-12 ইন্টারভিউ এবং নবম দশমের ইন্টারভিউর মধ্যে কিন্তু অনেকটাই ফারাক হবে, অনেকটা ডিফারেন্স হবে। কোয়েশ্চেন ধরার ধরন থেকে শুরু করে ডেমো প্রেজেন্টেশনের টপিক থেকে শুরু করে অনেকটাই কিন্তু ডিফারেন্স তৈরি হওয়ার সম্ভাবনা আছে। কেন বলো তো? 11-12তে যেহেতু সিটের সংখ্যাটা কম বা ভ্যাকান্সির সংখ্যাটা কম, এইখানে যে কম্পিটিশনটা হবে একদম পারফেক্ট কম্পিটিশন হবে, একদম টাফেস্ট কম্পিটিশন হবে। প্রত্যেককেই কিন্তু ভালো দেওয়ার চেষ্টা করবে যেহেতু সিটের সংখ্যাটা কম, ওই জন্য। বুঝতে পারলে? আর এই ক্ষেত্রে তোমরা যে বিষয়টার উপর বেশি ফোকাস করবে ইন্টারভিউতে, যে সাবজেক্টের উপরে বা যে টপিকের উপরে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নবম দশমের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা যদি 11-12-এও ডাক পাও তাদের তো একটা প্রিপারেশনে হয়ে যাবে। শুধুমাত্র যে জায়গাগুলোকে এক্সট্রা গুরুত্ব দিতে হবে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। প্রথমে দেখো থট পেপার। এই থট পেপারটাই হচ্ছে এমন একটা পেপার যে পেপারটা নবম দশমে ছিল না, শুধুমাত্র 11-12তেই ছিল, তাই না? তো এই জন্য থট পেপারটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। আর ইন্টারভিউয়ার যারা থাকবেন তোমাকে যখন থামাতে চাইবে যে এ তো সব উত্তরই পেরে যাচ্ছে, একে থামানো যায় কিভাবে, তখন দেখবে থট থেকে প্রশ্ন ধরবে, আর না হলে তোমাকে প্র্যাকটিক্যাল থেকে প্রশ্ন ধরবে। ঠিক আছে, এই থটের ক্ষেত্রে বিশেষ করে নিয়ন্ত্রণবাদ, নবনিয়ন্ত্রণবাদ, সম্ভাবনাবাদ, এই যে বিষয়গুলো একদম কনসেপ্ট পুরো যেন ক্লিয়ার থাকে উদাহরণ সহ, এবং কে কে সাপোর্টার আছেন নিয়ন্ত্রণবাদের, নবনিয়ন্ত্রণবাদের। ঠিক আছে, আর থটে বিখ্যাত কিছু উক্তি আছেন, স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম কে বলেছেন, যে এই যে জিনিসগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে তোমরা দেখে যাবে। আর এর সাথে সাথে থট থেকে যে পরীক্ষাতে প্রশ্নগুলো এসেছিল তোমাদের এসএলএসটিতে, সেইগুলোও দেখে যাবে। কমিশন কি উত্তর দিয়েছে সেই উত্তরগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। তাহলে এই গেল তোমাদের থটের পেপার। ওকে, এরপর চলেছি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমাদের যেহেতু মেন যে 5টা ইউনিট আছে, একটা হচ্ছে স্কেল। কেউ চাইলে স্কেল থেকে কিন্তু ডেমো রেডি করতে পারো। ঠিক আছে, প্র্যাকটিক্যাল থেকে ডেমো রেডি করে যাবে এরকম অ্যাসপিরেন্ট বা ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু খুবই কম হবে, এবং যারা রেডি করে যাবে তারা কিন্তু ডেমোতে অন্যদের থেকে তুলনামূলকভাবে একটু হলেও বেশি মার্কস কিন্তু পাবে। কেন বলো তো? আমরা ওয়েস্ট বেঙ্গলের যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি, আমরা দেখবে প্র্যাকটিক্যালের উপর ডেমো দিতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আচ্ছা, প্র্যাকটিক্যালের উপর ডেমো দিব, কোশ্চেন ধরলে তো আমি পারবো না। ওকে, তো তুমি সেটাকে ভালো করে প্রিপারেশন নাও। স্কেলের উপর তোমরা ডেমো দিতেই পারো। এখন ক্লাস 11-12-এর ক্ষেত্রে স্কেল সম্পর্কে ডিটেলসে অ্যানালাইসিস করা থাকে। ঠিক আছে, আর তোমরা 11-12-এর শিক্ষক হবে, প্র্যাকটিক্যালটা কিন্তু অবশ্যই ভালো করে দেখতে হবে। ওকে, স্কেল চ্যাপ্টারটা ভালো করে দেখবে। এমনকি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 11-12-এর ক্ষেত্রে দেখবে টোপো শিটের উপর কিন্তু ডিটেলসে আমাদের প্র্যাকটিক্যাল শেখানো হয়ে থাকে। তো সেই জায়গাটা অবশ্যই দেখবে। কার্টোগ্রামসের অনেক অংশ কিন্তু আছে এখন বর্তমান সময়ের 11-12-এর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। ওকে, স্ট্যাটিস্টিক্সও ঢুকেছে। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্সের কিন্তু ভালো পর্যায়ে ভালো ইম্পর্টেন্ট বা অনেকটাই গুরুত্ব বেড়ে গেছে আমাদের নতুন এই সেশনের ক্ষেত্রে বা নতুন সিলেবাসের ক্ষেত্রে। স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে তোমার হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি কাকে বলে, মিন মিডিয়ান মোড কাকে বলে, কিভাবে নির্ণয় করে। ঠিক আছে, এই জিনিসগুলোকে অবশ্যই দেখবে। ঠিক আছে, কার্টোগ্রামসের ক্ষেত্রে হিস্টোগ্রাম আর হচ্ছে বার গ্রাফের মধ্যে ডিফারেন্স পরীক্ষাতে কিন্তু এটা ধরে, অবশ্যই ভালো করে মন দিয়ে দেখবে। ওকে, তাহলে এই যে জিনিসগুলো গেল সেটা তো তোমরা জেনারেল কম বেশি আগে থেকেই শিখেছো, আগে থেকেই জানো। কিন্তু তোমাকে যেটা বেশি গুরুত্ব দিতে হবে প্র্যাকটিক্যালের পার্টে, সেটা হচ্ছে রিমোট সেন্সিং আর জিআইএস। এই রিমোট সেন্সিং এবং জিআইএসের উপরে তোমাদের প্র্যাকটিক্যালের কোশ্চেন কিন্তু ধরার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। কেন বেশি আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দিচ্ছি। 11-12-এর ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউয়ার যারা থাকবেন প্রত্যেকে কিন্তু ইউনিভার্সিটির প্রফেসর হবেন। আর ইউনিভার্সিটিতে কি হয় বলতো? রিসার্চ হয়, গবেষণা হয়, ওনাদের প্রচুর স্কলার থাকে। এই রিমোট সেন্সিং এবং জিআইএস ছাড়া
তোমার হচ্ছে ভূগোল বিষয়ের উপর গবেষণা কিন্তু সম্পূর্ণ অচল, মানে কোনোভাবেই সম্ভব না। আর রিমোট সেন্সিং জিআইএসের হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশন বা ব্যবহার করা হয়, তোমার হচ্ছে মাস্টার ডিগ্রিতেও হয়, বাট রিসার্চ স্কলারদের কিন্তু বেশি মাত্রায় এটাকে ব্যবহার করতে হয়। তাই ওই যে প্রফেসর বা যারা থাকবেন ইন্টারভিউয়ার, ওনাদের মাথার মধ্যে কিন্তু সবসময় রিমোট সেন্সিং জিআইএস, ঠিক আছে, এই জিনিসগুলো মাথাতে বেশি ঘোরাঘুরি করে। তো ওই জন্য দেখবে রিমোট সেন্সিং জিআইএস থেকে তোমাদের প্রচুর পরিমাণে কোয়েশ্চেন ধরার সম্ভাবনাটা আছে। তো অবশ্যই এই জিনিসগুলোকে তোমরা ভালো করে দেখবে। আর নবম দশম শ্রেণীর যে রেজাল্ট, ওটাও হয়তো খুব তাড়াতাড়ি অ্যান্সার কি এবং স্কোর কার্ডটা দিয়ে দিবে, এবং তারপরেই কিন্তু ওটারও একটা ইন্টারভিউর জন্য ভেরিফিকেশান কিন্তু শুরু হবে। অবশ্যই সবাই ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে।